নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে দ্য ওয়ার্ল্ড টুডে। শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। লালকেল্লা থেকে সিন্ধু চুক্তি নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর বক্তব্য, সিন্ধু চুক্তির মতো অন্যায়পূর্ণ এবং একতরফা চুক্তি আমরা কোনোভাবেই মানব না। ভারত পরমাণু হামলার হুমকি বরদাস্ত করবে না। স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানকে জবাব প্রধানমন্ত্রীর। পাক সেনাপ্রধান আসিম মুনি সহ একাধিক পাক নেতৃত্ব পরমাণু যুদ্ধে জিগির তুলেছিলেন। অপারেশন সিন্দুরে ছ্যাঁকা যুদ্ধ জিগির তুলে আর্মি রকেট ফোর্সের ঘোষণা পাক প্রধানমন্ত্রীর। বাহিনীতে নতুন একটি সামরিক শাখা তৈরি করছে পাক প্রশাসন। কাবুলে জলের অভাব। গত কয়েক বছরে ধীরে ধীরে জল সংকট তীব্র আকার ধারণ করেছে আফগানিস্তানের রাজধানীতে। পরিস্থিতি এমন চলতে থাকলে আগামী 5 বছরের মধ্যে জলশূন্য হয়ে যেতে পারে কাবুল। রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। লালকেল্লা থেকেই সিন্ধু চুক্তি নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর বক্তব্য, সিন্ধু চুক্তির মতো অন্যায়পূর্ণ এবং একতরফা চুক্তি আমরা কোনোভাবেই মানব না। অপারেশন সিন্দুরের পর সিন্ধু চুক্তির বাতিলে যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছিল সেই সিদ্ধান্ত বদলাবে না। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর কড়া বার্তা, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। একতরফা সিন্ধু চুক্তি আমরা কোনোভাবেই সহ্য করব না। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য, সিন্ধু চুক্তির মতো অন্যায়পূর্ণ এবং একতরফা চুক্তি আমরা কোনোভাবেই মানব না। আমাদের দেশের ভূমির উপর দিয়ে বইবে, ভারতের মাটি দিয়ে যে নদী বইবে সেটার অধিকার শুধুমাত্র আমাদের দেশের অন্নদাতাদের। পাকিস্তানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, বর্তমানে সিন্ধু চুক্তির যে শর্ত রয়েছে সেই শর্ত আমরা মানব না। কৃষকদের হিতের জন্য, দেশের হিতের জন্য এই সমঝোতা কোনোভাবেই মানা হবে না। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে বৈতরণ উপত্যকায় জঙ্গিদের বুলেট বৃষ্টিতে রক্ত ঝরেছে 26 নিরীহ মানুষের। পাক মদতপুষ্ট লস্কর জঙ্গিরা এই নাশকতা ঘটিয়েছে। একের পর এক এই প্রমাণের জেরে পরের দিন অর্থাৎ 23 এপ্রিল কার্যত পাল্টা দিতে শুরু করে দিয়েছিল ভারত সরকার। সিন্ধু জল চুক্তি বাতিল করে দেয় নয়াদিল্লি। 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু জল চুক্তি সই করে ভারত এবং পাকিস্তান। 1960 সালের চুক্তি মতে শতদ্রু, বিপাশা, রবি নদীর জল ব্যবহার করার পূর্ণ অধিকার রয়েছে ভারতের। সিন্ধু, ঝিলাম ও চন্দ্রভাগার অধিকাংশ জলের ভাগ পেয়েছে পাকিস্তান। চুক্তি অনুযায়ী বিতস্তা ও চন্দ্রভাগা জলের উপরে পাকিস্তানের অধিকার 80%, ভারতের 20%। তবে এই নদীগুলি শর্ত সাপেক্ষে বাঁধ তৈরি করতে পারে ভারত। দীর্ঘদিন ধরেই নয়াদিল্লির দাবি ছিল সিন্ধু জল চুক্তিতে সংশোধন করতে হবে, কারণ ভারতের নদী বাঁধ দেওয়া নিয়ে বারংবার ইসলামাবাদের প্রবল আপত্তি। এই চুক্তি অনুযায়ী সিন্ধু ও উপনদীগুলি যে জল পাকিস্তান পেত তাতেই সেই দেশের চাষাবাদ, পানীয় জলের অধিকাংশ চাহিদা মিটত। কিন্তু পেহেলগাঁও জঙ্গি হামলার পর সেই চুক্তি বাতিল করে দেয় ভারত সরকার। এরপর পাকিস্তান একাধিকবার চুক্তি পুনরায় চালু করার জন্য অনুরোধ করে, কিন্তু নয়াদিল্লি তাতে সাড়া দেয়নি। তারপর লালকেল্লা থেকেই প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিলেন, বর্তমান শর্তে কোনোভাবেই সিন্ধু চুক্তি মানা হবে না। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত পরমাণু হামলার হুমকি বরদাস্ত করবে না। স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানকে জবাব প্রধানমন্ত্রীর। পাক সেনাপ্রধান আসিম মুনি সহ একাধিক পাক নেতৃত্ব পরমাণু যুদ্ধের জিগির তুলেছিলেন। পরমাণু যুদ্ধের হুমকি ভারত আর সহ্য করবে না। স্বাধীনতা দিবসে ভাষণ দিতে গিয়ে সাফ হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লা থেকে মোদীর ঘোষণা, পরমাণু যুদ্ধ নিয়ে ভয় দেখালেও ভারত সেটা আর সহ্য করবে না। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই পাক সেনাপ্রধান আসিম মুনি সহ একাধিক পাক নেতৃত্ব পরমাণু যুদ্ধে জিগির তুলেছেন। স্বাধীনতা দিবসে পড়শি দেশকে সপাটে জবাব দিলেন নরেন্দ্র মোদী। সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে পাক সেনাপ্রধান বলেন, আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব। সেখানে ভারতের নাম না করলেও এই হুঁশিয়ারি ভারতকেই দিয়েছেন মুনি, এমনটাই মত বিশ্লেষকদের।
পাকিস্তানি প্রাক্তন বিদেশমন্ত্রী বিলবল ভুট্টো বলেন, যুদ্ধ বাঁধলে পাকিস্তানের মানুষের ক্ষমতা রয়েছে মোদির মোকাবিলা করার, আর একবার ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তান সিন্ধু ও তার সবকটি উপনদীর দখল নেব আমরা। পরমাণু যুদ্ধ নিয়ে পাকিস্তানের মন্তব্যে ভারতের তরফেও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। লালকেল্লা থেকেও ফের পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী। সাফ জানিয়ে দিলেন, পরমাণু যুদ্ধের হুমকি ভারত আর সহ্য করবে না। বহুদিন ধরেই এই হুমকি শুনে আসছি। যদি আমাদের শত্রু এইরকমভাবে হুমকি দিতে থাকে, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী তাদের ভাষাতেই জবাব দেবে। যোগ্য জবাব দিতে আমরা প্রস্তুত। হাই নিউজ নেটওয়ার্ক। ইউক্রেনের যুদ্ধ থামার অপেক্ষায় গোটা বিশ্ব। আলাস্কার বৈঠকে কি সিদ্ধান্ত নেবে ট্রাম্প আর পুতিন? গোটা বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই অবস্থায় সম্ভবত সবথেকে বেশি চাপে রয়েছে ভারতবর্ষ। বৈঠকের ফল জানার আগেই ভারতের বিরুদ্ধে সুর চড়ালো আমেরিকা। ইউক্রেনের যুদ্ধ থামার অপেক্ষায় গোটা বিশ্ব। আলাস্কার বৈঠকে কি সিদ্ধান্ত নেবে ট্রাম্প পুতিন? গোটা বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই অবস্থায় সম্ভবত সবথেকে বেশি চাপে রয়েছে ভারত। বৈঠকের ফল জানার আগেই ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছে আমেরিকা। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ইতিমধ্যে দ্বিতীয় দফা শুল্ক চাপানো হয়েছে। আমেরিকার দাদাগিরির সামনে মাথা নোয়ায়নি ভারত। আমেরিকা সেটা ভালো নজরে দেখছে না, তা পরিষ্কার। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, আলাস্কা বৈঠক ফলপ্রসূ না হলে অতিরিক্ত শুল্ক চাপাতে পারে ভারতের ঘাড়ে। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ইতিমধ্যেই দ্বিতীয় দফা শুল্ক চাপানো হয়েছে। বৈঠকের ফল নির্ধারণ করবে এই শুল্কের পরিমাণ বাড়বে কিনা। সাম্প্রতিক অতীতে ভারতের উপর 25% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এর উপরে রাশিয়ার থেকে তেল এবং অস্ত্র কেনার জন্য রয়েছে আরও 25%। ভারতের ওপর মোট শুল্কের পরিমাণ এখন 50%। মোদী সরকারের তরফে এর বিরোধিতা করা হয়েছে। ভারত সরকার এই শুল্ককে অন্যায্য, অযৌক্তিক এবং অসঙ্গত বলেছে। বেশ কয়েক মাস ধরে ওয়াশিংটনের সঙ্গে টানা আলোচনা চলছে নয়াদিল্লি। বারবার ব্যর্থ হয়েছে সমাধানের প্রয়াস। এই মাসের শুরুতে সাম্প্রতিকতম আলোচনাতেও পাওয়া যায়নি সমাধানের পথ। রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য এবং অন্যান্য প্রসঙ্গ তুলে এই আলোচনা বন্ধ করেছেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে তার অবদানের জন্য তিনি 4 থেকে 5 বার নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। এবার নিজেই সেই নোবেল পুরস্কার চেয়ে বসলেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে তার আবেদনের জন্য তিনি 4-5 বার নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। এবার নিজেই সেই নোবেল পুরস্কার চেয়ে বসলেন তিনি। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, নরওয়ের একটি ব্যবসা সংক্রান্ত দৈনিকে এই খবর প্রকাশিত হয়েছে। ওই দৈনিকের দাবি, জুলাই মাসে নরওয়ের বাণিজ্য মন্ত্রী জেন্স স্টলেনবার্গের সঙ্গে ফোনে শুল্ক নিয়ে আলোচনার সময় ট্রাম্প নিজেই জানান তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার চান। এর আগে ইসরায়েল, পাকিস্তান ও কম্বোডিয়া নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনীত করেছিল। এবার তিনি নিজেই সরাসরি নরওয়ের কাছে দাবি করলেন যে তিনি নোবেল পাওয়ার যোগ্য। যদিও প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, এই তথ্য পাওয়া গিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র মারফত। এই প্রসঙ্গে এখনো পর্যন্ত নোবেল কমিটি বা হোয়াইট হাউসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্টলেনবার্গ বলেছেন, নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত আলোচনার জন্য ট্রাম্পের ফোন এসেছিল। আর তারপরেই তিনি বলেন, কথোপকথনের বিষয়বস্তু সম্পর্কে আর বিস্তারিত বলা সম্ভব নয়। নরওয়ের নোবেল কমিটি প্রতি বছর অন্যান্য বিষয়ের মতো শান্তি পুরস্কারের জন্য যোগ্য ব্যক্তির নাম নির্বাচিত করে। সম্ভবত তাই ট্রাম্প ঝুঁকি না নিয়ে সরাসরি সেই দেশের মন্ত্রীকে নিজেই প্রস্তাব দিয়ে ফেলেছেন। অন্যদিকে রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে বৈঠকের আগেই আমেরিকার প্রেসিডেন্টের প্রশংসায় পঞ্চমুখ ভ্লাদিমির পুতিন। তিনি জানান, 3 বছরেরও বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করার জন্য চেষ্টা করেছেন ট্রাম্প। একটি বৈঠকের পর পুতিন দাবি করেন, সব পক্ষের জন্য চুক্তিতে পৌঁছানোর জন্য বেশ উদ্যমী ও আন্তরিক চেষ্টা করেছেন ট্রাম্প। পুতিন আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণেরও চুক্তি হতে পারে, যার ফলে বিশ্বব্যাপী দীর্ঘস্থায়ী শান্তি আসতে পারে। ট্রাম্পের ইঙ্গিতপূর্ণ মন্তব্য,
শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার দেখা করার নেপথ্যে সম্ভবত ভারতের শুল্কেরও ভূমিকা আছে। বৃহস্পতিবার ট্রাম্প আবারও দাবি করেন ভারত পাকিস্তান অশান্তির সময় তিনিই শান্তি ফিরিয়ে এনেছেন, তা না হলে এই সংঘর্ষ গড়াতে পারত পরমাণু যুদ্ধ পর্যন্ত। যদিও ট্রাম্পের এমন দাবি আগেই উড়িয়ে দিয়েছিল ভারত। বৃহস্পতিবার ট্রাম্প সামাজিক নিরাপত্তার ৯০তম বার্ষিক অনুষ্ঠানের এক বিজ্ঞপ্তি স্বাক্ষর করেছেন। সেখানে তার দ্বিতীয় মেয়াদের সময়কালের বেশ কিছু পরিবর্তনের কথা উল্লেখ করেছেন। সেখানেই তার দাবি ২,৭৫,০০০ এলিয়েন অর্থাৎ অবৈধ অভিবাসীদের বহিষ্কার করা হয়েছে। শুধু তাই নয়, ১২০ বছরেরও বেশি পুরনো ২৪ লক্ষ নাম তথ্য ভাণ্ডার থেকে মুছে ফেলা হয়েছে। অবৈধ অভিবাসীদের যেভাবে আমেরিকা থেকে বিতাড়িত করা হচ্ছে তা নিয়ে বিতর্ক রয়েছে। এই পরিস্থিতিতে অবৈধ অভিবাসীদের ট্রাম্প খোঁচা দিয়েছেন এলিয়েন বলে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান নির্মম হত্যাকাণ্ডের ৫০তম বর্ষপূর্তির দিনে মুজিব কন্যা এবং অনুরাগীরা যাতে প্রকাশ্যে শোক পালন করতে না পারে তা নিয়ে তৎপরতা শুরু করতে দেখা গিয়েছে অন্তর্বর্তী সরকারের তরফে। দাবি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা ছাত্রলীগের সদস্যদের সড়কে নামতে দেওয়া হবে না। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশ সেনা 2 ফিল্ড রেজিমেন্ট আর বেঙ্গল ল্যান্সারের ঘাতক বাহিনীর গুলিতে রাজধানী ৩২ নম্বর ধানমন্ডির সেই বাড়িতেই ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান। তার শিশুপুত্র অন্তঃসত্ত্বা পুত্রবধূকেও রেহাই দেননি মেজর ডালেম, মেজর নূর, মেজর হুদা, মেজর শাহরিয়ার রশিদ, লেফটেন্যান্ট কর্নেল ফারুক রহমানের নেতৃত্বাধীন বিদ্রোহী সেনারা। পৌনে ১ ঘণ্টার অপারেশনে নিহত হয়েছিলেন ১৮ জন। সেই নির্মম হত্যাকাণ্ডের ৫০তম বর্ষপূর্তির দিনে যাতে কোনোভাবেই মুজিব কন্যা হাসিনার অনুগামীরা প্রকাশ্যে শোক পালন না করতে পারে তা নিয়ে চূড়ান্ত তৎপরতা শুরু করল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। প্রশাসনিক সিদ্ধান্তের কথা ঘোষণা করে বুধবার ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, ১৫ই আগস্টের সূত্র ধরে অপরাধ সংগঠনের চেষ্টা করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেমন ধরনের অপরাধ তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। ঢাকার পুলিশ কমিশনার বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা তাদের শাখা সংগঠন, নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যদের সড়কে নামতে দেওয়া হবে না। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পরেই উন্মত্ত জনতা ভাঙচুর করে জ্বালিয়ে দিয়েছিল মুজিবের স্মৃতি বিজড়িত ৩২ নম্বর ধানমন্ডি। এরপরে চলতি বছরের ফেব্রুয়ারিতে বুলডোজার, ক্রেন, ভ্যাকুয়াম মেশিন এনে মুজিবের স্মৃতি মুছে দেওয়ার সেই বৃত্ত ইউনূস সরকারের মদতে সম্পূর্ণ করা হয়েছিল। গত বছর হাসিনার বিরুদ্ধে প্রবল জনমতের ঢেউ থাকায় আওয়ামী লীগের নেতা কর্মীদের কাউকে ৩২ নম্বর ধানমন্ডির আশেপাশে দেখা যায়নি। কিন্তু এবার পরিস্থিতি যে অনেকটাই বদলে গিয়েছে ইতিমধ্যে তা স্পষ্ট। গোপালগঞ্জ থেকে মনমোহন সিং পর্যন্ত বহু এলাকাতেই ইউনূস ও তার দোসর জামায়াতে ইসলামী এনসিপির বিরুদ্ধে প্রতিরোধে নেমেছে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা। এই আবহে বাংলাদেশের নিষেধাজ্ঞা বাড়াচ্ছে ইউনূস সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। শহরের অদূরেই তুষারাবৃত পাহাড়, আশপাশ দিয়ে ৩টি নদীও বয়ে গিয়েছে। সেই কাবুলে জলের অভাব। গত কয়েক বছরে ধীরে ধীরে জল সংকট তীব্র আকার ধারণ করেছে আফগানিস্তানের রাজধানীতে। পরিস্থিতি এমন চলতে থাকলে আগামী ৫ বছরের মধ্যে জলশূন্য হয়ে যেতে পারে কাবুল। দ্রুত শুকিয়ে যাচ্ছে কাবুল। ভূগর্ভস্থ জলের ভাণ্ডার ক্রমশ খালি হচ্ছে। পাহাড়ের বরফ গলে যাওয়া, কম বৃষ্টিপাত এবং কুয়ো থেকে অনিয়ন্ত্রিতভাবে জল তোলার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলেই মনে করা হচ্ছে। তার উপর গত ২৫ বছরে কাবুলের জনসংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। ঘরবাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কলকারখানা বেড়েছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জল ব্যবস্থাপনার বিষয়ে কোনো টেকসই পদক্ষেপ করা হয়নি। নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, কাবুলে জলের ঘড়া যে গতিতে ভরছে তার দ্বিগুণ গতিতে খালি হয়ে যাচ্ছে। এক অলাভজনক সংস্থা মার্সি কর্পস সম্প্রতি জানিয়েছে, কাবুলই হল বর্তমান যুগের প্রথম কোনো রাজধানী শহর যেখানে ভূগর্ভস্থ জল শেষ হয়ে যেতে বসেছে। অর্থাভাবে ভুগতে থাকা তালিবান সরকার এখনও পর্যন্ত নিকটবর্তী নদী বা বাঁধগুলি থেকে জল শহরে নিয়ে আসতে পারেনি। ফলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আফগানিস্তানের রাজধানীর পরিস্থিতি এতটাই খারাপ যে শহরবাসীদের মধ্যে প্রায়শই জল নিয়ে বচসা বেঁধে যাচ্ছে। অতীতে বিদেশি বিনিয়োগকারীরা বিভিন্ন বাঁধ প্রকল্পের বিনিয়োগ করেছিলেন। পাইপলাইনের মাধ্যমে কাবুলের বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে উদ্যোগী হয়েছিলেন তারা, কিন্তু তার বেশিরভাগই কাজ শেষ হয়নি।
আবার তালিবান সরকারকে বিশ্বের বিভিন্ন দেশ স্বীকৃতি দিতে অস্বীকার করলে 2021 সালের পর অনেক সংস্থা হঠাৎ করেই প্রকল্পের কাজ বন্ধ করে দেয়। কাবুলে বর্তমানে কিছু সংস্থা বাড়ি বাড়ি জল সরবরাহ করে, তবে যারা সেই জল কিনতে পারেন না তাদের নির্ভর করতে হয় মসজিদের কল বা কোনো দাতব্য প্রতিষ্ঠানের ওপর। কাজ থেকে ফিরে বিকেলে তারা সবাই করিমের মতো ঠেলা গাড়িতে জলের ড্রাম নিয়ে বেরিয়ে পড়ে। ড্রামে জল ভরে বাড়ি নিয়ে যান তারা। নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, এই সমস্যা দূর করার জন্য অর্থ জোগাড় করতেই হিমশিম খাচ্ছে তালিবান সরকার। 2021 সাল থেকে এখনো পর্যন্ত গোটা আফগানিস্তানে মাত্র 4টি বাঁধ তৈরি হয়েছে। তার মধ্যে একটি রয়েছে কাবুল থেকে প্রায় 32 কিলোমিটার দূরে। ওই বাঁধের সঙ্গে পাইপলাইনের মাধ্যমে কাবুলকে যুক্ত করা গেলে হাজার হাজার পরিবারের কাছে জল পৌঁছে দেওয়া সম্ভব হবে, কিন্তু সেই কাজ এখনো হয়ে ওঠেনি। এছাড়া 50 উপত্যকার কাছেও একটি পাইপলাইনের কাজ হওয়ার কথা রয়েছে, কিন্তু সেটিতে এখনো তালিবান সরকার চূড়ান্ত অনুমোদন দেয়নি। আফগানিস্তানের জল এবং জ্বালানি মন্ত্রকের মুখপাত্র মতিউল্লাহ আবিদ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের সব প্রকল্পই অনেক খরচ সাপেক্ষ। তালিবান সরকার বর্তমানে সেগুলির জন্য খুব বেশি হলে অর্ধেক অর্থ বিনিয়োগ করতে পারে। নিউ ইয়র্ক টাইমস অনুসারে সেই দেশে জল সংকট মোকাবিলায় মূলত দুটি প্রতিকূলতা রয়েছে। প্রথমত, বিদেশি বিনিয়োগ হাত গুটিয়ে রয়েছে, যার ফলে বেশিরভাগ কল এখন বন্ধ। দ্বিতীয়ত, বেসরকারি বিনিয়োগের অভাব রয়েছে। এই দুই সমস্যার সমাধানের পথ খুঁজছে কাবুল। হাই নিউজ নেটওয়ার্ক। যুদ্ধ বিধ্বস্ত গাজা থেকে প্যালেস্তিনিদের কোন কোন দেশে পাঠানো হবে তা নিয়ে আলোচনা চলছে, এমনটাই জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্যালেস্তিনিদের শুভাকাঙ্ক্ষী দেশগুলি এই পরিস্থিতিতে অসামরিক গাজাবাসীর জন্য দরজা খুলে রাখারও অনুরোধ করেছেন তিনি। যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে প্যালেস্টাইনিদের কোন কোন দেশে পাঠানো হবে তা নিয়ে আলোচনা চলছে, এমনটাই জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দক্ষিণ সুদান, সোমালিল্যান্ড, ইথিওপিয়া, লিবিয়া এবং ইন্দোনেশিয়া ছাড়াও আরও বেশ কিছু দেশের সঙ্গে 20 লক্ষেরও বেশি শরণার্থীদের পুনর্বাসন নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে পরিবর্তে দেশগুলিও উপযুক্ত অর্থনৈতিক এবং ক্ষতিপূরণ চেয়েছে বলে ইসরায়েল সরকার সূত্রে দাবি করা হয়েছে। মঙ্গলবার একটি সাক্ষাৎকারে কোনো দেশের নাম উল্লেখ না করে ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, একাধিক দেশের সঙ্গে এই বিষয়ে কথা বলছেন তারা। প্যালেস্টাইনিদের জোর করে কোথাও পাঠাতে তার আপত্তি আছে, তবে তারা যদি নিজেরাই চলে যেতে চান অনুমতি মিলবে। পাশাপাশি প্যালেস্টাইনিদের শুভাকাঙ্ক্ষী দেশগুলিকে এই পরিস্থিতিতে অসহায় গাজাবাসীর জন্য দরজা খুলে রাখারও অনুরোধ করেছেন তিনি। অবশ্য বুধবারই সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করে দক্ষিণ সুদান জানিয়ে দিয়েছে, নেতানিয়াহু সরকারের এই দাবি সম্পূর্ণ মিথ্যে। ইসরায়েলের সঙ্গে এই বিষয়ে নাকি তাদের সরকারের তেমন কোনো আলোচনাই হয়নি। এই প্রথমবার নয়, চলতি বছরের শুরুর দিকেও প্রায় একই রকম কথা জানিয়ে দিয়েছিল সোমালিল্যান্ড সরকার। এদিকে শর্ত সাপেক্ষে গাজাবাসীকে পুনর্বাসন দিতে রাজি ইন্দোনেশিয়া। গত সপ্তাহেই ইন্দোনেশিয়া সরকারের তরফে জানানো হয় 2000 প্যালেস্টাইনিকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত তারা, তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই তাদের গাজায় ফিরে যেতে হবে। আগাম শর্ত দিয়ে রেখেছে ইন্দোনেশিয়া সরকার। সব মিলিয়ে পুনর্বাসন নিয়ে কোন কোন দেশের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে তা এখনও স্পষ্ট নয়। শেষ পর্যন্ত কি হবে তা সময় বলবে। তবে গাজার মানুষের প্রতি নেতানিয়াহুর মনোভাব আন্তর্জাতিক ক্ষেত্রে সমালোচিত হয়েছে। এর আগেও ত্রাণ শিবিরে থালা হাতে লাইনে দাঁড়ানো ক্ষুধার্তদের, এমনকি তৃষ্ণার্ত মানুষদের উপরও মারণ হামলা চালিয়েছিল ইসরায়েলের সেনা। ইহুদি সেনার এমন নিষ্ঠুর হামলায় একাধিকবার নিন্দায় সরব হয়েছে সমস্ত মহল। ইসরায়েলের সেনার হামলায় অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েল সরকারের সমালোচনায় সরব হয়েছে রাষ্ট্রসংঘ ও ইউনেস্কো। হাই নিউজ নেটওয়ার্ক। চাকরি নেই, অথচ দিনের পর দিন চাকরির ভান করে চলেছেন একাধিক মানুষ। চীনে তরুণদের বেকারত্ব এমন এক পর্যায়ে পৌঁছেছে যা কেবল অর্থনৈতিক নয়, সামাজিকভাবেও নতুন সংকটের জন্ম দিচ্ছে। চীনে তরুণদের বেকারত্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা কেবল অর্থনৈতিক নয়, সামাজিকভাবেও এক নতুন সংকটের জন্ম দিচ্ছে। সরকারি পরিসংখ্যানে বেকারত্বের হার তুলনামূলক কম দেখালেও বাস্তবে লাখো লাখো তরুণ তরুণী চাকরি খুঁজে না পেয়ে ভিন্ন এক পথ বেছে নিচ্ছেন, তা হল চাকরির ভান। পরিবার ও সমাজের চোখে বেকার তকমা এড়াতে প্রত্যেক দিন অফিসে যাওয়ার মতো সাজগোজ করে বাসা থেকে বের হন তারা, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কোনো চাকরি নেই।
শেনজেন, সাংহাই, নানজিং, উহানের মতো বড় বড় শহরে ছড়িয়ে পড়েছে এই ভান অফিসে যাওয়া সংস্কৃতি। অনেক তরুণ দিন কাটাচ্ছেন ক্যাফে, রেন্ট করা অফিস স্পেস বা বিশেষভাবে তৈরি নকল অফিসে। সেখানে রয়েছে ডেস্ক, কম্পিউটার, ইন্টারনেট, মিটিং রুম, এমনকি লাঞ্চের ব্যবস্থাও। বেকারত্বের তীব্রতা এবং তার পেছনের কারণটা কি? 2023 সালের এপ্রিলে চীনে 16 থেকে 24 বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ছিল 20.4%, যা জুনে বেড়ে হয় 21.3%। একই বছরে প্রায় 1,16,00,000 স্নাতক চাকরির বাজারে প্রবেশ করলেও চাহিদা ও সরবরাহের ফারাক পরিস্থিতি আরও কঠিন করেছে। তার প্রধান কারণ হল কোভিড-19 মহামারী এবং দীর্ঘ লকডাউন, যা অর্থনৈতিক কর্মকাণ্ডকে ধাক্কা দিয়েছে। কঠোর নিয়মকানুন, বিশেষ করে প্রযুক্তি খাতে কঠোর নিয়ন্ত্রণ এবং প্রতিযোগিতা আইন, শিক্ষা ও চাকরির বাজারের অসামঞ্জস্য, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তরুণদের দক্ষতা বাজারের চাহিদার সঙ্গে মেলে না, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার ক্ষতি, যেখানে তরুণদের চাকরির সুযোগ বেশি থাকে, সব মিলিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারের ধীরগতি এই সংকট কাটিয়ে উঠতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। চীনা সমাজে কর্মহীনতা অনেকের কাছে লজ্জার বিষয়। আত্মীয় স্বজন বা বন্ধুদের চোখে ব্যর্থ না হতে অনেক তরুণ অভিনয় করছেন চাকরি জীবনের। কেউ কেউ সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন অফিসে যাওয়ার ছবি, কেউ বিশ্ববিদ্যালয়কে দেখানোর জন্য ইন্টার্নশিপের ভুয়ো প্রমাণ পাঠাচ্ছেন। 30 বছর বয়সী সুইঝৌ, যিনি 2024 সালে ব্যবসায় ক্ষতির পর নকল অফিসে যাওয়া শুরু করেন, বলেন, আমি এখন ভালো বোধ করি। সম্মান রক্ষার জন্য মিথ্যা বলা কখনো কখনো সত্যের চেয়েও বেশি কার্যকর। তবে এই বিষয়টির ব্যক্তিগত প্রভাব পড়ছে সকলের জীবনে। মানসিক চাপ ও হতাশা বাড়ে, হারায় দক্ষতা উন্নয়নের সুযোগ। আর্থিক চাপ বাড়ে, কারণ নকল অফিসের খরচও নিজের পকেট থেকেই দিতে হয়। সামাজিক প্রভাবও কম নয়, দেশের অর্থনীতির ওপর আস্থাহীনতা তৈরি হয়। এর পাশাপাশি গ্রামে ফিরে যাওয়ার প্রবণতা বাড়ছে তরুণদের মধ্যে, যা অনেক বিশেষজ্ঞদের মতে অর্থনীতি পিছিয়ে যাওয়ার ইঙ্গিত। ধর্মীয় আশ্রয় নেওয়ার প্রবণতা বৃদ্ধিও একই সঙ্গে জড়িয়ে রয়েছে, কারণ অনেকে চাকরি ও সাফল্যের জন্য মন্দিরে ভিড় করছেন। চীন সরকার যুব বেকারত্ব কমাতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় ভর্তুকি দিচ্ছে এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে তরুণদের নিয়োগের নির্দেশ দিয়েছে। চালু করেছে গ্রামাঞ্চলে ফেরা আন্দোলন 2.0, যেখানে কলেজ শিক্ষার্থীদের গ্রামীণ উদ্যোগে পাঠানো হচ্ছে। তবে অর্থনীতিবিদেরা বলছেন এই সমস্যা অন্তত আগামী 1 দশক স্থায়ী হতে পারে। চায়না ম্যাক্রো ইকোনমি ফোরামের এক যৌথ প্রতিবেদন বলছে, শক্তিশালী অর্থনৈতিক পুনরুদ্ধার ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান নেই। ভ্যানগার্ডের এশিয়া প্যাসিফিক প্রধান অর্থনীতিবিদ কিয়ান ওয়াং সতর্ক করেছেন, খুচরো বিক্রি এবং রিয়েল এস্টেট খাতে বিনিয়োগের দুর্বলতা সামগ্রিক প্রবৃদ্ধিকে আটকে দিচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।